আপনার প্রথম ভোট, আপনার কণ্ঠ, সেই কণ্ঠই দেশ দশ ও নীতি নির্ধারণে কতটা প্রভাবশালী জানাতে চাই আপনাদেরও। দর্শক, স্বাগত যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ইয়াং ফ্যাক্টরে। এখানে পক্ষ নয়, নীতি কথা কয়, আছে সমাধানও। প্রতিটি মতামতের পাশে থাকবে তথ্য, আর প্রতিটি প্রশ্নের শেষে থাকবে বাস্তব পদক্ষেপ। দর্শক, সাথে আছি আমি আহমেদ রেজা। চার কোটিরও বেশি তরুণ ভোটার এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবক ও নীতি নির্ধারক। তাদের ভোটেই নির্বাচিত হবে আগামীর প্রতিনিধি। কেমন প্রতিনিধি চান তারা, জানবো তাদেরই কণ্ঠে। সেটি জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন বেশ কয়েকজন তরুণ, তবে সাথে যুক্ত আছেন সম্মানিত দুজন অতিথি। আমি শুরুতেই দুজন অতিথির সাথে দর্শক আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে যুক্ত রয়েছেন ইমতিয়াজ বর্ষণ, স্বাগত আপনাকে ইয়াং ফ্যাক্টরে। ইমতিয়াজ বর্ষণ অভিনেতা এবং সাংস্কৃতিক অ্যাক্টিভিস্ট, স্বাগত আপনাকে আমাদের ইয়াং ফ্যাক্টরের আয়োজনে। আপনাকে ধন্যবাদ আমাকে এই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের সাথে যুক্ত রয়েছে দর্শক রিয়াদ কায়সার, যুব উন্নয়ন প্রশিক্ষক ও ব্যবসায়ী প্রতিনিধি, স্বাগত আপনাকে আমাদের ইয়াং ফ্যাক্টরের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? জি, ভালো আছি। আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। জি, ধন্যবাদ। এবং দর্শক, আমরা যাদের কথা বলছিলাম, অর্থাৎ এই আয়োজনের যারা মূল অগ্রনায়ক হিসেবে পরিচিত হবেন এবং যাদের ভোটেই নির্বাচিত হবে আগামীর প্রতিনিধি, তেমন বেশ কয়েকজন তরুণ আমাদের সাথে যুক্ত রয়েছেন যারা প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে। আমাদের সাথে যুক্ত রয়েছেন শাহানা আলম, শিক্ষার্থী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট। আমাদের সাথে যুক্ত রয়েছেন মোহাম্মদ রাফিন আবসার, শিক্ষার্থী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সাথে যুক্ত রয়েছেন নাবিলা তাবাসসুম, শিক্ষার্থী, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, বিইউবিটি। আমাদের সাথে যুক্ত রয়েছেন মোহাম্মদ জামিল হুসাইন, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সিরাজুম মনিরা মিথিলা, শিক্ষার্থী, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবং নেবাই এউং খুমি, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের সবাইকে স্বাগত এবং আপনাদেরকে দিয়ে আমি আসলে শুরুটা করতে চাই। আপনারা প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন এবং এই নির্বাচনটা অনেক জায়গা থেকে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? 1400 শহীদের রক্তের উপর দাঁড়ানো একটি নির্বাচন। আমরা বলছিলাম যে আয়নাঘর থেকে মুক্তির পরবর্তী যে উদ্যোগ, সেটির একটি ক্ষেত্র হতে যাচ্ছে এবারের নির্বাচন। 3টি জাতীয় সংসদে আমাদের তরুণরা, এর আগে যারা অনেকেই আছেন যারা ভোট দিতে পারেননি, ফলে এই নির্বাচন এমন প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ। কি বদলটা আপনারা আসলে করতে চান আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে? এবং এই যে প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, নিশ্চয়ই একটা এক্সাইটমেন্ট কাজ করছে। সেই এক্সাইটমেন্টটা কেমন, কে জানাবেন আগে? মোহাম্মদ জামিল হোসেন, আপনার মাধ্যমে আগে জানতে চাই। জি, আপনি কথা। হ্যালো। জি, ওকে, সো থ্যাংক ইউ ফার্স্টে আমাকে সুযোগ দেওয়ার জন্য। সো আসলে এবারে নির্বাচন অনেক অনেক বেশি এক্সাইটেড, এবং আমরা যখন বন্ধুরা মিলে ক্লাসরুমে কথা বলি সবাই খুব এক্সাইটেড। আমরা হয়তোবা 2-1 দিনের মধ্যেই সবাই সবার এলাকায় চলে যাব নির্বাচনে ভোট দেওয়ার জন্য। সো বেসিক্যালি আমাদের যে এই যে নির্বাচনটা আমরা পাচ্ছি, সেটা আসলে একটা জুলাইয়ের একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সো আমাদের যে পুরাতন যে একটা ভাঙাচোরা একটা রাষ্ট্রীয় কাঠামো ছিল, আমরা চাই যে এই নির্বাচনের মাধ্যমে এমন একটা রাষ্ট্রীয় কাঠামো তৈরি করতে যেখানে সরকার জনগণের কাছে জবাবদিহি থাকবে, এবং প্রত্যেকটা কাজ যেটা আসলে জনগণের চাওয়া পাওয়া, তারা যেন সেটা বুঝে সেই অনুযায়ী আসলে তাদের কাজের প্রতিফলন ঘটায়। ধন্যবাদ। মিথিলা। ধন্যবাদ ভাইয়া। আসলে আমার চাওয়া পাওয়ার ব্যাপারগুলো আসলে ভিন্ন। আমরা জুলাই মুভমেন্টের আগে দেখেছি যে বেশিরভাগ আমরা যারা ইউথরা, তারা সবসময় চাই যে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করব বা এইচএসসি দিব, তারপরে আমরা বাইরে চলে যাব। রাইট। তারপরে আমরা যখন জুলাই মুভমেন্টটা যখন আমাদের শুরু হয়েছে, এক্স্যাক্টলি ওই পয়েন্টে আমরা নিজেরাও ফিল করছি যে না, আমাদের মধ্যে দেশপ্রেম আছে এবং আমরা কোথাও না কোথাও দেশে ফিরতে চাই, দেশে থাকতে চাই। কিন্তু জুলাই মুভমেন্টের পরে আমাদের যা চাওয়া পাওয়া ছিল, সেগুলো যখন আবার ফুলফিল হচ্ছে না, আমরা আবার চিন্তা করছি যে না, আমরা হয়তোবা থাকবো কি থাকবো না, বা যদি থাকি সেক্ষেত্রে আমার কি সেফটি আছে, বা আমার একটা ভালো ক্যারিয়ার কি আছে বাংলাদেশে। আমার জাস্ট এটাই চাওয়ার যে আমি নতুন বাংলাদেশে থাকতে চাই, নতুন বাংলাদেশের জন্য আমি নিজে ইউথ হিসেবে কাজ করতে চাই। কি বদলটা চান আপনি? বদলের জায়গাটা এটাই যে তারা ভালো ভালো মেধাবী শিক্ষার্থীরা আমাদের দেশ ধরে রাখতে পারছে না। আচ্ছা, তারা যেন সেইখানে কাজটা করে, সেই জায়গাটা নিয়ে কাজ করে। নেবাই। ধন্যবাদ। আমি কিছুটা আসলে জামিল ভাই কথা একটু যাবো। সেখানে যে শুনতে খুবই তিক্ত লাগে, কিন্তু আমি আসলে জুলাই অভ্যুত্থানকে আসলে রেভলিউশন বলি না, আসলে খুবই দুঃখিত। কারণ বলেছে সরকার পতন বলে, আমি শুধুমাত্র এই জিনিসটাকে খুবই সত্য কিন্তু তিক্ত। সো ওই জায়গা থেকে আমি হিলট্রেক্স থেকে যেহেতু বিলং করি, আমি ওই জায়গা থেকে সবসময় একটা এক্সপেকটেশন রাখি যে ইন নিয়ার ফিউচার
রেভলিউশনের পরে এক্সপেকটেশন ছিল যে হচ্ছে যে আসলে ইনক্লুশন জিনিসটা আসবে, যেখানে হচ্ছে আমরা ইনক্লুশন যখন কথা বলি, আমি শুধুমাত্র হিলট্রেক্স নিয়ে কথা বলি না, আসলে আমি বলি হচ্ছে 54 কমিউনিটিস দ্যাট বাংলাদেশে অবস্থান করে, কিন্তু এদেরকে কোনো অ্যাড্রেস করা হয় না, প্রবলেমসগুলো অ্যাড্রেস কখনো করা হয় না। সো ইন নিয়ার ফিউচার গণভোট থেকে আমি এভাবে দেখি, যেখানে হচ্ছে আমাদের জনগণের হচ্ছে যে মত কী বলে মতামতগুলো হ্যাঁ, কিভাবে- মতামতে হচ্ছে যে, অধিকার থাকবে সবার, এবং Exactly. সাংবিধানিক বড় হচ্ছে যার সবার হচ্ছে নিজের কথা বলতে পারবে। বলতে পারবে। হ্যাঁ, সো ওই জায়গা থেকে আমি এক্সপেক্ট রাখি যে ইন ফিউচার যেখানে হচ্ছে শুধুমাত্র আসলে প্লেন ল্যান্ডের মানুষেরা না, সবাই যেন এখানে ইনক্লুসিভ থাকে, জি। সবাই যা ভয়েস থাকতে পারে। থ্যাংক ইউ। জি জি আমি একটু নাবিলা তাবাসসুম আপনার কাছে যেতে চাই। অনেক ধন্যবাদ। যেহেতু আমার প্রথম ভোট, অবশ্যই আমি অনেক বেশি এক্সাইটেড, কেননা একজন নাগরিকের, দেশের একজন নাগরিকের মানে যে নাগরিক অধিকার, এটা বাস্তবে যে প্রয়োগ করব আমরা, সেটার প্রথম মাধ্যমই হচ্ছে ভোট। যারা আমরা Right. প্রথমে ভোট দিব, 18 বছর পার হয়ে আমরা যারা ভোট দিচ্ছি, তো এটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। আর যেটা বললেন কি পরিবর্তনটা আমি দেখতে চাই, পরিবর্তন দেখতে চাই, অনেক পরিবর্তনই দেখতে চাই। আমরা এই যে জুলাই চেতনাকে ধারণ করছি, আমরা চাই স্বাধীনতার চেতনাকে ধারণ করে আমাদের নতুন কোনো সমাজ ব্যবস্থা আসবে। জুলাই চেতনা ধারণ করব, আমাদের এই যে এত ভাই বোন শহীদ হলো, আমরা তাদের রক্তের প্রতিদান যাতে দিতে পারি, তাদের একদম। যাতে সম্মান দিতে পারি। তো সেক্ষেত্রে আমি যদি একটা কথা বলি যে আমাদের এই যে এতগুলো মানুষ জীবন দিয়েছে, তারা কিন্তু দেশে থেকে দেশের জন্যই জীবন দিয়েছে, কাজ একদম। করে যাচ্ছে, আহত হয়েছে। তো আমাদের এমন অনেক মানুষ আছে যে যারা পড়াশোনা শেষ করে বেকারত্বে ভুগছে, তারা কিন্তু দেশ ছেড়ে চলে যাচ্ছে। এই যে আমরা ইন্ডাস্ট্রি করছি, কিন্তু আমরা কিন্তু হিউম্যান রিসোর্স বাড়াচ্ছি না, আমরা কিন্তু মানব সম্পদে পরিণত করতে পারছি না তাদেরকে। তো আমি এই জিনিসটা খুব জরুরিভাবে চাই যে আমাদের দেশের যে শিক্ষার্থীরা বা যে তরুণরা নতুন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো বা ফ্রেশ গ্র্যাজুয়েট, তারা যাতে বেকারত্বে না ভুগে, তাদেরকে যাতে আমরা সঠিক মানুষে পরিণত করতে পারি। কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং বেকারত্ব দূরীকরণে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। জি। রাফিন কি বলে? আমি মূলত জুলাইয়ের যে বিষয়টা আছে সেটাকে আমি কেন্দ্র করে একটা কথা বলতে চাই। জুলাইয়ের আগে গত সরকারের আমলে আমরা বেশ নিরাপত্তাহীনতায় ভুগেছি, আমরা আমাদের সার্বভৌমত্ব অনেকাংশে আঘাতপ্রাপ্ত হয়েছে। কিন্তু আমরা 5ই আগস্টের পরে দেখলাম যে আমাদের নিরাপত্তাটা কোনোভাবেই উল্টা সেটা ইমপ্রুভ তো করছেই না, পাশাপাশি সেটা আরও ডিগ্রেড করছে, সেটা আরও ডাউন হয়ে যাচ্ছে। বাসা বাড়িতে হামলা হচ্ছে, চুরি হচ্ছে, খুব চিন্তায় বেড়ে যাচ্ছে। তো আমি মনে করি আমি যখন ভোটটা দিব, আমার ভোটাধিকার প্রয়োগ করব, যেটা আমি 17 বছরও করতে পারিনি। জি। আমি 2022 সালে ভোটার হয়েছি। আনফর্চুনেটলি এরপরে আমি কেন ভোটার হয়েছি আমি সেটা নিজেও বুঝিনি। আমি জাস্ট আমার কাজ করতে হবে, আমার বিভিন্ন একাডেমিক কাজ আছে দেখে আমি তুলেছি। সো এটা আমি আমার নিরাপত্তা নিশ্চিত করতে চাই। একজন নির্বাচিত সরকারের মাধ্যমে আমি মনে করি যে আমার নিরাপত্তাটা নিশ্চিত হবে। আর সার্বভৌমত্বের ব্যাপারটা যদি বলতে চাই, তাহলে গত সরকারের আমলে আমাদের দেশের স্বার্থকে ক্ষুণ্ণ করে, দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে তারা নিজেদের স্বার্থ বা নিজেদের সুবিধার জন্য কিন্তু আমাদের দেশকে অনেক রকম বিপদের সম্মুখে ফেলেছে। সো আমি মনে করছি যে এই সরকার, আমি যখন আমার ভোটটা দিব, এই সরকার আমাদের দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাটাকে খুবই সুন্দরভাবে সেটা নিশ্চিত করবে। জি, শাহানা। থ্যাংক ইউ। আমি নাবিলা আপুর কথা আরেকবার মনে করাতে চাই যে আপু বলছিলেন যে এইচএসসির পরে আমাদের একটা চিন্তাভাবনা থাকে যে আমরা হয়তো চলে যাব, আর বুয়েট হচ্ছে ব্রেন ড্রেনের জন্য সবচেয়ে বেশি পপুলার। এখান থেকে গ্র্যাজুয়েট করার পর মানুষ আসলেই থাকে না, ম্যাক্সিমামই থাকে না, পার্সেন্টেজটা 50%-এরও অনেক বেশি। একদমই। তো আমি জুলাইয়ের সময় আমার মনে আছে, যখন আমার একজন অ্যালামনাই, উনি ইউরোপে ছিলেন, উনি তখন বলছিলেন যে আমাদের তো হচ্ছে কিছু করা উচিত, দ্যাট রিভার্স ব্রেইন ড্রেইন মুভমেন্ট, যে আমরা ফিরে আসব। তো তখন মনে আছে যে বিফোর ব্ল্যাকআউট আমরা হচ্ছে বিভিন্ন প্রুফ কালেক্ট করা, অ্যান্ড তারপরে বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশনে সেন্ড করার জন্য ওই চেষ্টাগুলো করা, অ্যান্ড ওই গানগুলো আমাদের কানে যখন বাজে, শোনো মহাজন, দ্যাট ইন্সপায়ারিং সংস, Right, যেগুলো আমাদের exactly. অনেক বেশি ইন্সপায়ার করছিল। কিন্তু মুভমেন্টটা কমপ্লিট হওয়ার পরে হঠাৎ করে যেন একটা শিফট, হোয়াট নেক্সট? কারণ আমরা একটা ভ্যান্ডালিজম দেখতে পাচ্ছিলাম, সংস্কৃতির ওপর একটা ভয়ঙ্কর আক্রমণ দেখতে পাচ্ছিলাম। মুজিবের ভাস্কর্য ভাঙা হলো,
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হলো, কিন্তু ফুলার রোডে বা বুয়েট আশেপাশে যে সংস্কৃতি জাতীয় যেসব ভাস্কর্য যেগুলো হচ্ছে আমাদের কালচারকে ধারণ করে, আমরা নির্বিচারে এই কালচারগুলোকে ধ্বংস করা শুরু করলাম। কেন ধ্বংস করা শুরু করলাম আমরা বুঝলাম না। সো এরকম আরও অনেক কিছু থেকে আমি মনে করি নতুন সরকার যখন হবে তখন দুটো জিনিস ইম্পর্ট্যান্ট, আমাদের কালচারাল ডাইভার্সিটি, আমাদের সংস্কৃতি যেন ঠিক থাকে, অ্যান্ড আরেকটা জিনিস হলো এই বেকারত্ব বা ব্রেইন ড্রেইনটা যেন না হয়। আর এই বেকারত্বর জন্য চাকরি বাড়াবো বা হচ্ছে আমি চাকরির জন্য রেজিস্ট্রেশন ফি কমিয়ে দিব, এর চেয়ে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টটা অনেক বেশি দরকার। সো আমি আসলে খুঁজি কোন সরকার এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট বা উইমেন এম্পাওয়ারমেন্ট, উইমেন এন্টারপ্রেনারশিপ, স্পেশালি উইমেন ইমপ্রুভমেন্টে বেশি কাজ করছে। আমি ওই সরকারের দিকে আমি হয়তো চিন্তা করবো যে এই জিনিসগুলো আমি খুঁজতে থাকি। সো আমার ভোটটা আমি এইভাবে চিন্তা করবো যে আসলে বেকারত্বের জন্য এন্টারপ্রেনারশিপটা কারা ডেভেলপ বেশি করার চেষ্টা করছে। এক্সাইটমেন্ট নিশ্চয়ই আছে শাহানা, প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন, একটা দারুণ ব্যাপার কাজ করছেন না যে আপনি নাগরিক হিসেবে অধিকার প্রয়োগ করতে যাচ্ছেন? অবভিয়াসলি একটা এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ আমি একটা এনআইডি কার্ড তৈরি করেছি, সেটার একটা প্রয়োগ হবে। আমি ভোট কেন্দ্রে যাব, নীল রং থাকবে, অনেক কিছু। আগে জানতাম ভোট হতো কিন্তু আমরা যেতাম না, কেন যেন যেতাম না, কিন্তু এখন আমরা যাব। কিন্তু একই সাথে মনে হচ্ছে যে আমরা কাকে চুজ করব, একটু দ্বিধা রয়েছে, একটু দ্বিধাটা থাকা ভালো। হয়তো এমনও হতে পারে, দ্বিধার কারণটা এরকম হতে পারে যে প্রত্যেক প্রতিযোগী যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সবাই ভালো অথবা সবাই খারাপ। আমরা ধরে নিলাম ইতিবাচক ব্যাপারটা। আমরা একটু আমাদের সম্মানিত অতিথি যারা রয়েছেন তাদের কাছে ফিরতে চাই। আমাদের এই আয়োজনের যারা গুরুত্বপূর্ণ অংশীদার অর্থাৎ আমাদের তরুণরা, তারা বেশ কিছু বিষয় উল্লেখ করেছে। আমি যদি একটু আগে একটু সারমর্ম করে দেই, সেটি হচ্ছে যে সমতার বাংলাদেশ বিনিময়ে তারা একতাবদ্ধ থাকতে চেয়েছে। তারা বলছে যে দেশের সম্পদ যেন দেশে রাখা হয়, অর্থাৎ বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থানের যে নিরসন সেটি আসলে কিভাবে করা যায়, এবং একই সাথে সার্বভৌমত্ব, কালচারাল ডাইভার্সিটি এবং নারীর ক্ষমতায়ন, একই সাথে বিভিন্ন ধরনের যে আমাদের সাংস্কৃতিক উপকরণগুলো আছে সেগুলো যেন নিরাপদে রাখা যায়, সেটির একটি ব্যবস্থা নতুন সরকার করবে। সেই দিকে যারা বেশি অগ্রগণ্য ভূমিকা রাখবে, আমাদের তরুণরা, তাদেরই ভোট দিবে। তাদের চাওয়াটা কি অনেক বেশি আকাশকুসুম কল্পনার মতো? যে বর্ষণ ভাই, আমি আপনাকে দিয়ে শুরুটা করতে চাই যে এটা সম্ভব না, কিংবা এটা এই সংকটগুলো সমাধান হয়ে গেলে আসলে বাংলাদেশ অন্য পথে পরিচালিত হবে, কি মনে হয় আপনার? আমার কাছে মনে হয়েছে ওনারা যা বলেছেন তা খুবই বেসিক। এটাই তো বাংলাদেশ, এটাই বাংলাদেশ, এবং ওনারা যা চেয়েছেন এটা খুবই বেসিক, এবং এটা দেয়া কোনো কারো পক্ষে অসম্ভব কিছু না, এবং খুবই বেসিক। আমি ওনার কথাই আসি। আমরা ব্রেন ড্রেন কেন হয় আমাদের দেশে? অ্যাকচুয়ালি জায়গা নাই, আর তাকে যে আপনি অ্যাপয়েন্ট করবেন সেই প্লেসটা নাই। সে ওখানে গিয়ে সে নিজের জায়গাটা করে নেয়, তারপর দেশে যদি রেমিটেন্স পাঠায় সেটা আমাদের সৌভাগ্য। বাট এন্টারপ্রেনারশিপ এর উদ্যোগটা যদি ভালোভাবে নেওয়া হয় তাহলে তো এন্টারপ্রেনারও বাড়বে, চাকরির আরো সংস্থান হবে, সেখানে আরো নতুন কিছু ছেলে মেয়েরা অ্যাড হতে পারবে। আপনার পয়েন্ট অফ ভিউটা আমার খুব ভালো লেগেছে। সো মানে এই যে যারা পলিটিশিয়ান, মানে যারা রাজনীতিবিদ, তারা যা করেন অনেকটা সময় অনেক সাংঘর্ষিক হয়, বিশেষ করে আমাদের জেনজির চিন্তাভাবনার সাথে। এবং আমরা যখন বলছি যে তারাই তো বাংলাদেশ, তাদের চিন্তাভাবনাই তো বাংলাদেশ বিনির্মাণের পথকে আরও ঋদ্ধ করবে, সেখানে আপনি কি কোনো ধরনের অসামঞ্জস্যপূর্ণ ইঙ্গিত দেখেন পলিটিশিয়ানদের মধ্যে, নাকি আসলে ওনারা ধরতেই পারেন না ওনাদের পালসগুলো? সেটার একটা উদাহরণ তো 2024-এ দেখেছি। পালসগুলো যদি ধরতে পারতো তাহলে 2024 হতো না। আমার কাছে একটা জিনিস খুবই খারাপ লাগতো, খুবই দুঃখ লাগতো। আমি লাস্ট ভোট দিয়েছিলাম 2008-এর পর, আর ভোট দিতে পারিনি। ভোট দিতে না পারার বড় কারণ হলো কারণ ম্যাক্সিমাম এমপি উইদাউট ভোট ইলেক্টেড হইতো না। যেখানে 151টা এমপি উইদাউট ভোটিং ইলেক্টেড হয়ে যেত, তখন তো আর ভোটটা তেমন একটা বড় কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করে না। তো এইভাবে নানান কারণে ভোটের প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছিলাম, আর ভোট কেন্দ্রে যাওয়াও হতো না। বাট এইবার 2026 এসে মনে হচ্ছে না, এবার ভোটটা ঠিকঠাকভাবে হচ্ছে, এবং আমি এইটা দেখে আনন্দিত যে আপনারা প্রত্যেকেই খুবই কনসাস। আগে আমাদের দেশে ভোটের ক্ষেত্রে দেখা যাইতো প্রার্থীকে সেটা ম্যান্ডেটরি না, মার্কাটা কি। বাট এইবার প্রথম এসে মনে হচ্ছে না, মার্কাটা আসলে ম্যান্ডেটরি না। আপনাদের কাছে আমি ইন্ডিভিজুয়ালি এমনিতে একটু আগে যে
অফ দ্য রেকর্ড কথা বলছিল, তখনই ওনাদের কথা শুনে মনে হচ্ছিল প্রার্থীটা আপনাদের কাছে আসলে মেইন ইস্যু, মেইন ফ্যাক্টর ম্যাটার করে, মার্কাটা ম্যাটার করে না। তো এই দিকটা দেখে আমার খুব ভালো লাগছে, কারণ আপনারা পলিটিক্যালি যত কনসিয়াস হবেন, পলিটিক্যালি যত কারেক্ট থাকবেন, তত আসলে যারা আমাদেরকে রুল করবে তারা বেশি কনসিয়াস থাকবে, তারা তখন আর দুর্নীতি করতে পারবে না, তারা তখন জনগণের বিরুদ্ধে যেটা যায় সেটার সেই কাজ তারা আর করতে পারবে না। সেই দিক থেকে ওনারাও বেশ চাপের মধ্যে থাকবে, আপনারা একটা বড় প্রেশার গ্রুপ হয়ে উঠবেন বলে আমার বিশ্বাস, যদি এইভাবে আপনারা চলতে থাকেন। নিশ্চয়ই। রিয়াদ কাসার, একটু আপনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে যে এই যে আমাদের তরুণরা ওনারা নাগরিক অধিকার প্রয়োগ করতে যাচ্ছেন, আমি আপনার কাছ থেকে জানতে চাই এই যে নাগরিকদের অধিকার এবং সেটি যখন অংশগ্রহণে রূপান্তর হয়, তাদের অধিকারটা তারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে অংশগ্রহণ করবেন, অর্থাৎ এই বাংলাদেশ কেমন করে চলবে তিনি তার অধিকারের মাধ্যমে, প্রয়োগের মাধ্যমে সেখানে অংশগ্রহণ করবেন। এই অংশগ্রহণটা আসলে কি বদলানো সম্ভব আগামীর ভবিষ্যৎ? বর্ষণ ভাই যেটা বলছিলেন, ফার্স্ট স্টেপটা তো আসলে আমরা অ্যাচিভ করতে পেরেছি। হোপফুলি যদি আমরা একটা ফেয়ার ইলেকশন আমরা হোল্ড করতে পারি, সেই ক্ষেত্রে আগে তো ভোটেই দিতে পারতো না, এখন অ্যাটলিস্ট ভোট দিতে পারবে ইনশাল্লাহ। সো ফার্স্ট স্টেপটা আমরা অ্যাচিভ করা হয়েছে। সো সেকেন্ড যেটা হচ্ছে রাইট ক্যান্ডিডেট আমরা ইলেক্ট করতে পারছি কিনা। সো অ্যাগেইন আমি ওনাদের কথাকে রেফার করে বলছি। সো যেটা বর্ষণ হয়ে বললেন, ওনারা এখন অনেক কনসিয়াস, মার্কার চেয়ে প্রায়োরিটিতে আসছে হলো আমি কাকে দিচ্ছি, ক্যান্ডিডেট। সো এটা একটা ভালো সাইন, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট হলো আসলে কালচার অফ, আপনি যদি বলেন যে রিয়াদ বাংলাদেশের দুটো প্রবলেম আপনি যদি আমাকে বলতে বলেন, আমি বলবো আসলে টলারেন্স, মানে কেন আমরা পিছিয়ে পড়ছি বা কেন আমরা আসলে যতটা আসলে আগানোর কথা 24-এর পর কিন্তু আমাদের আসলে আরও অনেক জায়গায় অনেক ইমপ্রুভ করার কথা ছিল, ইউনিটিটা আমরা আসলে ক্যাপিটালাইজ পুরোপুরি করতে পারিনি। আজকে আমি এটা সবসময় যখন বাইরে কথা হয় আমি বলি, আজকে যদি লাইক নাহিদ বা ওখানে যারা 2-3 জন ছিল, ওরা যদি আসলে পাওয়ারে না থেকে পেছনে থাকতো, তাহলে কিন্তু দে কুড হ্যাভ বিন মোর পাওয়ারফুল, দে কুড হ্যাভ ইনফ্লুয়েন্স মোর ইন পলিসি, যেটা আসলে করতে পারিনি। তখন পাওয়ারের একটা তো ওয়ার্ড চলে আসেই, এটা আমি সবসময় বলি। সো একটা আমি বলছি এমপ্যাথি, আর একটা বলবো আমি টলারেন্স। এই দুই কালচারটা যদি আমরা আসলে, আপনারা যারা আছেন, আমরা যদি রিয়েলি প্র্যাকটিস করতে পারি, আমি বর্ষণ ভাইকে বলছিলাম, এটা আসলে আজকে বাংলাদেশের পার্সপেক্টিভে উনি যদি নিজে হয়তো ওনার টলারেন্স আছে, উনি এমপ্যাথি শো করছেন, হি উইল বি এ অড ম্যান আউট। ওনার কাছে মনে হবে বিইং গুড সিটিজেন ইজ এ কার্স, বিকজ উনি তো অড ম্যান আউট হয়ে যাবেন। ধরুন আপনি লিফটে দাঁড়ান, আপনি গাড়ি করে যাচ্ছেন, আপনি সাইড দেন, দেখবেন আপনাকে আর কেউ সাইড দিচ্ছে না। সো ওই কালচারটা ক্রিয়েট করা যায়, একটা রিপল এফেক্ট ক্রিয়েট করা যায়, এই দলটা ভারী করা, 1 জন 2 জন 3 জন 5 জন কালেকটিভলি আমরা যত আসলে এমপ্যাথি টলারেন্সের কালচারটা আমরা আনতে পারবো, তত আসলে ইউ ক্যান রিয়েলি ব্রিং দ্য চেঞ্জার। সো আমার কাছে এটাই মনে হয়। একটা জায়গায় একটু জানতে চাই যে আমাদের এবার আমি তাদের কথা ধরেও বুঝতে পারলাম, যেটি হচ্ছে যে তরুণ ভোটাররা রাজনৈতিকভাবে দুর্দান্ত রকমের সচেতন, একই সাথে তাদের মধ্যে সক্ষমতা আছে বোঝার যে তথ্য প্রযুক্তি কিভাবে আগাচ্ছে এবং সেটা নির্ভরতা কতটুকু আমাকে যেতে হবে, অর্থাৎ কোথায় আমাকে থামতে হবে সেটা সম্পর্কেও তারা ধারণা রাখেন। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দারুণ সক্রিয়, এবং আরও একটি বিষয় হচ্ছে যে তারা যে কোনো সময় দ্রুত সময়ের মধ্যে তারা মত বদলাতে একটা প্রভাবক হিসেবে কাজ করে। অর্থাৎ আমি যদি বলি যে দেশের যে কোনো একটা প্রান্ত থেকে কেউ একটা বিষয় রেইজ করলেন, সেটা কিন্তু অন্য প্রান্তেও ছড়িয়ে যায় তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাক্টিভিজমের মাধ্যমে, ফলে তরুণরা এটা খুব দ্রুত করতে পারে। কিন্তু আক্ষেপের বিষয় হচ্ছে যে এই যে তরুণদের পাওয়ারটা, এইটা অনেকটা সময় রাজনীতিবিদরা বুঝেন না বলেই হয়তো অনেকে বলছেন, এটা অনেকের মতামতকে আমি তুলে ধরছি, বুঝেন না বলেই হয়তো অনেকে টুপি ঘোমটা দিয়ে ভোট চাইতে যান তরুণদের কাছে। একই সাথে বলা হয় যে কবরে কতটা প্রশ্ন থাকবে সে বিষয়ে তরুণদেরকে আকৃষ্ট করতে চান, তাহাজ্জুদের নামাজ পড়ে কে কী করবেন সেই বিষয়ে তরুণদেরকে জ্ঞান দিতে চান অনেকে। আপনি ব্যাপারগুলোকে কেমনভাবে দেখেন যে ওনাদের চিন্তাভাবনা, তারা যে পরিমাণে যে ডাইভার্সিফাইড ওয়েতে চিন্তাভাবনা করে, সেখানে রাজনীতিবিদরা তাদের রিপ্রেজেন্টেশন বিশেষ করে ক্যাম্পেইনিংয়ের ক্ষেত্রে সেটা কি মিলল নাকি সাংঘর্ষিক? আমার কাছে মনে হয় এটা আসলে যার পার্সপেক্টিভ থেকে বলছে। লাইক আপনি যদি চিন্তা করেন, লাইক আমরা যখন ছোটোবেলায় স্কুল বা ইভেন কয়দিন আগে যখন আমাদের এক্সাম ছিল, বা আপনারা যখন এক্সামে যান যেদিন আপনাদের পরীক্ষা থাকে,
সো বাবা মা নিশ্চয়ই বলেন, এক একজন আমরা এক এক রিলিজিয়নে থাকতে পারি, বাট আমি বিং মুসলিম যেটা হয়, আমরা কিন্তু চিন্তা করি হ্যাঁ আজকে আমার এক্সাম আছে, সেদিন কিন্তু আমি তাহাজ্জুদটা পড়া ট্রাই করি, বা আমরা হয়তো সেদিন ফজরের নামাজটা নর্মালি পড়ি না, বাট সেদিন পড়া ট্রাই করি। আচ্ছা। সো আমার কাছে মনে হয় এটা ওরকম। এখন আজকে এখানে আমরা যারা আছি, এখানে আপনারা যারা আছেন, আপনার হয়তো আপনার এলাকায় আপনি ভোট দিবেন, আপনি চাচ্ছেন, আপনি হয়তো একটা পার্টিকুলার ক্যান্ডিডেটকে ভোট দিবেন এবং আপনি চান হচ্ছে উনি ইলেক্টেড হোক। সো প্রবলি আপনার মাঝখানে এক্সাইটমেন্টটা কাজ করবে। আপনি সকালে উঠে প্রবলি কেউ তাহাজ্জুদ পড়তে পারে, কেউ অন্য রিলিজিয়নে হলে ওনাদের যে রিচুয়াল প্র্যাকটিস করতে পারে, আপনি ফজরের নামাজটা হয়তো মসজিদে পড়তে পারেন, পরে আপনি যাবেন। সো আমার কাছে এটা মনে হয় কমপ্লিটলি এটা বলে আমার কাছে মনে হয় না ইনফ্লুয়েন্স করা যাবে। রাদার আমার কাছে মনে হয় এটা আসলে কখনো ব্যাকফায়ার করতে পারে, বিকজ আমার পার্সপেক্টিভ, আমার আইডিওলজি তো আমার কাছে। আপনি যখন আমাকে এটা নিয়ে বেশি এটাকে আসলে ইনফ্লুয়েন্স করতে চাবেন, তখন এই কথাগুলো আমার কাছে মনে হয় ওনাদের জন্য প্রবলি নট দ্য রাইট ওয়ে টু অ্যাপ্রোচ আর কি। এক্স্যাক্টলি। সো আমাদের এই পর্বটা হচ্ছে আপনারা আমাদের সম্মানিত দুজন অতিথিকে প্রশ্ন করতে পারবেন, শর্ট প্রশ্ন, একদমই ছোট প্রশ্ন, ছোট উত্তর চাইবো। হ্যাঁ, ছোট প্রশ্ন, ছোট উত্তর। আমরা তাবাসসুম আপনাকে দিয়ে শুরুটা করি। যেটা ভাই একটু আগে বলছিলেন যে এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম, কিন্তু আমাদেরকে অনেক সময় দেখা যায় যে যখন এই যে ক্যাম্পেইন করা হয় বা আসা হয় আমাদের কাছে, তখন কিন্তু আমরা অনেক সময় তাদের উপর মানে আক্রমণাত্মক হয়ে পড়ি বা আমাদের মতের বিরোধ থাকতেই পারে, কিন্তু আমরা সেটাকে মানে আমরা কিভাবে বুঝবো যে তারা আমাদের কাছে যেই আইডিওলজিগুলো ধারণ করছে তারা সেটা তাদের কাছে, কিন্তু তারা আমাদের কাছে যেগুলো নিয়ে আসছে সেগুলো আসলেই তারা বাস্তবায়ন করতে পারছে কি না। অ্যাজ এ ইউথ আমরা হয়তো এতটা এক্সপিরিয়েন্স না এখনও, বা হয়তো বুঝে উঠতে পারছি না বড়দের চিন্তাভাবনা, তো আমরা কিভাবে বুঝতে পারি আমাদের দিক থেকে, যদি একটুখানি বলতেন। আচ্ছা, আমার জন্য প্রশ্ন। জি। আচ্ছা, এটা আমার কাছে মনে হয় এখন যেটা হয়েছে সোশ্যাল মিডিয়ার এখন যে কনটেক্সট, এই ডোমেইনে এখন আসলে কেউ একজন কোনো একটা, আমি বলছি একটা বাট আমি করছি আর একটা, এই জিনিসগুলো আসলে খুব একটা ধরে রাখা যায় না আর কি, এটা এক্সপোজ হয়ে যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আসলে আপনি যে এলাকার ভোটার, আপনি কিন্তু পার্সোনালি জানবেন যে মানুষটা কেমন। আমি এখানে বসার আগে প্রবলি কথা বলছিলাম এখানে একজনের সাথে, মিথিলের সাথে কথা বলছিলাম, ও বলছিল না আমার দেখতে হবে উনি আমার এলাকায় থাকেন, এরকম একটা কথা এসেছিল। সো এটা কি আমি ইলেকশনের আগেই কি আমি মাথায় টুপি দিচ্ছি, নাকি আমি নর্মালি রাইট? সো এই গ্যাপটা কিন্তু বোঝার আসলে ডিফারেন্সিয়েট করার আপনার ক্যাপাসিটি আর নলেজ আপনাদের আছে আর কি, বয়সটা হয়েছে বা আমার কাছে মনে হয় দ্যাট কুড বি এ ভেরি গুড রিফ্লেকশন অফ ডুইং দ্যাট। রফিন। আচ্ছা, আমি একটু মানে এই রিলেটেড কোশ্চেন করতে চাচ্ছি। দেখা যায় যে আমাদের কাছে যারা ভোট দিতে এসেছেন তারা হচ্ছে আমাদেরকে বলছেন যে আমি তো হচ্ছে তাহাজ্জুদ পড়ছি, বা আমি খুব পাংচুয়াল, বা আমি ছোট প্রশ্ন। জি। তো এক্ষেত্রে আমি বলবো যে তারাই হচ্ছে আমাদের কাছে ভোট চায়, বা আমরা ভোট দিতে চাচ্ছি তাদেরকে। বাট এর আগে সরকারে যেটা দেখা গিয়েছে যে ভোট কেন্দ্রে গিয়ে কিন্তু ওই সরকারের লোকজন একটা ম্যানিপুলেট করার চেষ্টা করছে, বা কোনোভাবে বলছে যে আপনার ভোট হয়ে গেছে বা এরকম কিছু একটা, যেহেতু এক্সপিরিয়েন্সটা খুব একটা ফেস করিনি। তো এক্ষেত্রে এই নির্বাচনে, এই ত্রয়োদশ নির্বাচনে আসলে আমরা এই জিনিসটা যদি কিভাবে ট্যাকেল আসলে করতে পারি, বা আমাদের এই ক্ষেত্রে কিভাবে আমরা ম্যানিপুলেশনের ক্ষেত্রে আপনি কিভাবে তরুণরা তাদের ভূমিকা প্রয়োগ করতে পারেন? কাকে প্রশ্নটি করছেন? আমি রিয়াদ ভাইকে প্রশ্ন। জি রিয়াদ স্যার। ম্যানিপুলেশন যাতে না হয় সেজন্য আমরা কি করতে পারি, মানে আপনাদের এন্ড থেকে আপনারা কি করতে পারেন? সো ম্যানিপুলেশন আসলে এখানে তো আপনার আমার রোলটা কিন্তু প্যাসিভও না, আরও পরে, টার্সিয়ারি আরও পরে গিয়ে এটা ওখানে ল এনফোর্সিং এজেন্সি যারা আছে তাদের কাজেই হচ্ছে, তারা ওখানে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে, অন্যান্য যারা আছে। সো এখানে আমাদের এন্ড থেকে আমরা যেটা করতে পারি, আমরা অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে পারি। আমরা যেখানে ফ্ল্যাগ রেজ করার ব্যাপার আছে, আমি শিওর, মানে আমার কথা হচ্ছে আপনি, আমাদের দেশের সবচেয়ে গুজবের একটা ব্যাপার থাকে, ধরেন লাইক আপনি আপনার এরিয়াতে, আপনি থাকি, আপনি আপনার ভোটটা দিতে পেরেছেন, কোনো প্রবলেম নেই। আমি রিয়াদ, আমিও আমারটা ভোট দিতে পেরেছি, প্রবলেম নেই। এখন যেটা হয়, হয়তো শুনেছি যে হয়তো বর্ষণ ভাই আমার এলাকায় থাকে, আমি শুনেছি যে হ্যাঁ পারেননি, সো আমি চেক করা ওনার সাথে যে বর্ষণ ভাই আসলে ব্যাপারটা কী হয়েছে, ফ্যাক্ট চেক করা। সো আমার কাছে মনে হয় এই ইলেকশনে একটা বড় একটা আপনাদের দায়িত্ব হচ্ছে, এই আপনারা কোথাও হয়তো কোনো একটা ক্যাম্পেইন করার আগে, বা কোনো একটা কাউকে এলিগেশন দেওয়ার আগে, বা কোনো একটা কমপ্লেন লঞ্চ করার আগে, কাউকে কোনো একটা ইনফরমেশন শেয়ার করার আগে এই চেক করে শেয়ার করাটা, দ্যাট কুড বি রিয়েলি ডিসাইডিং ফ্যাক্টর।
এক্স্যাক্টলি, এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু তরুণ ভোটাররা খুবই প্রভাবক, কারণ আপনাদের ফলোয়ার সংখ্যা বেশি। আপনি যে ন্যারেটিভটা দিবেন এটা মানুষ বিশ্বাস করবে, আচ্ছা ও যেহেতু বলছে, এবং আপনি আপনার উপস্থাপনটা খুব জরুরি, যে আপনি যেভাবে উপস্থাপন করবেন এটা কিন্তু ধরেন আপনার চেয়ে যারা আরো 10 বছর এগিয়ে আছেন বা 20 বছর এগিয়ে আছেন তার উপস্থাপনার ধরন আর আপনার ধরনটা ভিন্ন হবে, ফলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং গতকালকে সামরিক বাহিনীর পক্ষ থেকেও বলা হয়েছে যে এবারের নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার এআই এবং হচ্ছে যে ফেক নিউজ। সো কোনো ধরনের এরকম রেইজ হলে আপনি সেটাকে কাউন্টার দিবেন আপনার জায়গা থেকে অবশ্যই। শাহানা, আপনার ছোট প্রশ্ন, ছোট উত্তর শুনবো। কার কাছে প্রশ্নটি করছেন একটু বলে করবেন। জি। তো প্রশ্নটা হচ্ছে, আমাদের দেশটা একটা ইনক্লুসিভ দেশ। এখানে আমরা শুধু মুসলিম আছি এমন না, আমরা মুসলিম আছি, হিন্দু আছি, ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, আরও অনেক ধরনের মানুষ আছি। জি। সো আমি যখন আমার প্রচারণায় আমি বলবো যে আমি তাহাজ্জুদ পড়ে এসেছি, আপনি তাহাজ্জুদ পড়ে যাবেন, ব্যাপারটা কতটুকু ইনক্লুসিভ হলো? আমি কি কিছু মানুষকে বাদ দিয়ে দিচ্ছি? আমি কি কিছু মানুষকে সরিয়ে দিচ্ছি? বা কাউকে কি আমি বেশি প্রায়োরিটাইজ করছি? তাহলে কি কিছু মানুষ লেফট আউট ফিল করছে যে এই দলটা আমার জন্য না, বা এই দলটা ক্ষমতায় আসলে হয়তো আমি লেফট আউট হয়ে যাব? এই জিনিসটা আপনারা কিভাবে দেখছেন বা কিভাবে মনে করছেন? যখন আমি বলছি যে সমতার বাংলাদেশ, I think that's a very wonderful question and very thoughtful as well. So definitely আমি আপনার সাথে একমত। আপনি যখনই বলবেন যে তাহাজ্জুদ পড়ে যাবে, তো সেই ক্ষেত্রে যে মানুষটা আসলে তাহাজ্জুদ পড়ে না, ইভেন ওটা তো একটা ছোট সেগমেন্টেশন, আর যিনি হয়তো অন্য ধর্মের আছেন, আমি তো লেফট আউট করছি, নোয়িংলি আননোয়িংলি করছি প্রবলি। সো দেখেন, সো প্রথমেই কিন্তু আমি আসলে লেফট আউট করে ফেলছি। সো প্রথমেই যদি আমার ক্যাম্পেইনের সময় আমার পার্সপেক্টিভ বা আমার ওয়ে অফ কমিউনিকেশন এরকম থাকে, আমি ইলেক্টেড হয়ে গেলে তো আই থিঙ্ক দ্যার উইল বি বিগ গ্যাপ দেন। সো এই জায়গাটা কনসিডার করার ব্যাপার আছে। আমি কমপ্লিটলি আপনার সাথে এটাতে একমত। জি নিবাই। ওকে, শাহানা আপু, আমি একটু কারেকশন করে দিই, আই এম রিয়েলি সরি যে আমরা আসলে 2008 থেকে প্র্যাকটিস করে আসার কারণে হচ্ছে আমরা আসলে বলতে ভুলে যাই যে আসলে ইটস নট ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতি, ইটস উই ইউজ আদিবাসী অর ইন্ডিজিনাস টার্মটা ইউজ করি। সো আমার আসলে আপুর মধ্যে সেম কোয়েশ্চেনটা ছিল যে হচ্ছে আসলে অনেকগুলো ফ্রেমওয়ার্ক করা হয়েছে, অনেক রেগুলেশন বানানো হয়েছে, কিন্তু নট অনলি পলিসি মেকিংসে বা হচ্ছে ওমেন্সদের ক্ষেত্রে বলেন বা ইন্ডিজিনাস রাইটসের ক্ষেত্রে বলেন। সো এই জায়গায় ইন নেক্সট নিয়ার ফিউচার যারা আছে যে আমাদের দায়িত্ব নিবে, তারা কি ক্যাপাবিলিটি রাখে যে হচ্ছে এই আমাদের যে চাওয়া পাওয়া এগুলা ফুলফিল করার? মানে যারা এই রাজনৈতিক দলগুলো যারা দায়িত্বে আসছেন, দেশের দায়িত্বে আসছেন, আমাদের দায়িত্বে আসছেন, তারা কি এই যে বিষয়গুলো একটু আগে শাহানা আপু বললেন সেই বিষয়গুলো পূরণ করবার সক্ষমতা তাদের মধ্যে আছে কিনা? প্রশ্নটি কার কাছে? জি, রিয়াদ কায়সার। সক্ষমতা আছে কিনা এটা আসলে তার আগে দেখতে হবে আমার ইন্টেন্ট আছে কিনা। একটা হচ্ছে আমি আসলে আমার ক্যাপাবিলিটি আছে কিনা, তার আগে দেখতে হবে ইন্টেন্টটা আছে কিনা। সো আপনি যদি আমাকে বলেন ইন্টেন্টের জায়গা থেকে, তাতে কালেকটিভলি আসলে গ্যাপ আছে। যারা এখন ইলেকশনে এমপি ক্যান্ডিডেট আছে, হ্যাঁ ইন্ডিভিজুয়ালি হয়তো অনেকের ইন্টেন্ট আছে, ক্যাপাবিলিটি আছে, কারো ইন্টেন্ট আছে, ক্যাপাবিলিটিতে গ্যাপ আছে দুটার মধ্যে, বাট কালেকটিভলি আমার কাছে মনে হয় এখানে আসলে ইমপ্রুভমেন্টের অনেক স্কোপ আছে আসলে। বাট বাট এভাবেই তো মানুষের কাছে যেতে হয়। মানে এখন যেটা ক্যাম্পেইন আমি বলছি, আপনার কাছে যেতে হলো তো আমার দ্য বিগ গ্যাপ আমার মনে হয় যে টলারেন্সের কথা আবার ফিরে আসে, এমপ্যাথির জায়গায় আবার ফিরে আসি। মানে দুটা মানুষ, আপনি একটা ডিফারেন্ট অপিনিয়ন আছে, আপনি একটা ডিফারেন্ট দলকে সাপোর্ট করেন, আমি একটা ডিফারেন্ট দলকে সাপোর্ট করি, বাট আমরা একসাথে বসে জাস্ট বলার জন্য বলা না, আমরা কিন্তু একসাথে বসে যে আমরা ডিসকাস করতে পারি, একসাথে বসে যে আমরা ডিসএগ্রি করতে পারি, হ্যাপিলি উই ক্যান লিভ দ্য প্লেস। সো এই কালচারটা আমার কাছে মনে হয় ক্রিয়েট হওয়ার দরকার আছে। বাট ইফ ইউ সি একটা ফ্যামিলিতেই কিন্তু আমি জাস্ট কয়েকদিন আগে ঢাকার বাইরে গেলাম, আপনি কথা বলে দেখবেন এমন একটা জাস্ট রিক্সা পুলারের সাথে কথা বলছিলাম, অটো যেগুলো আছে। সো ও বলছিল ও নাকি ভোট দিবে একটা পার্টিকুলার একটা দলকে, নাম বলছে না। সো ওর ওয়াইফ নাকি দিবেই না, ওর ওয়াইফ দিবে অপোজিট। আচ্ছা, আপনি দেখেন একটা ফ্যামিলি, তাহলে কি ওরা সংসার করছে না? তাহলে আমাদের মাঝখানে কেন আসলে দুটা ডিফারেন্ট অপিনিয়ন কেন এক্সিস্ট করতে পারবে না? Exactly. So এই জায়গাটাতে আমরা যদি কাজ করতে পারি, তখন আসলে সেই ক্ষেত্রে ইটস নট অ্যাবাউট দেম, ইউ সি, ইটস অ্যাবাউট আস। শেখ হাসিনা তো ওই যে বললাম, মানে আমি যেরকম, আমি সবসময় এটা বিলিভ করি, মানে রুলারকে আমি ব্লেম করার আগে আমি কেমন এটা দেখা দরকার। আপনি যে একটু লম্বা করছি আমি, আপনি দেখবেন
ট্রাফিকের কথা যদি বলি, ট্রাফিকের ব্যাপার নিয়ে খুব বিরক্ত হই, বাট আপনি বাসে যখন ওঠেন, আপনি কি বাস স্টপে নামেন, নাকি আমার বাসাটা হলো জাস্ট 100 মিটার সামনে, 10 মিটার সামনে, 20 মিটার সামনে, আমি ওখানেই নামি? সো ওয়াই ডু ইউ ব্লেম দ্য ড্রাইভার? আমাদের এই কালচারটা ক্রিয়েট করা যে ভাই না, আমি স্টপেজে নামি, আমি 10 মিনিট হয়তো হেঁটে যাই, বা 10 মিনিট না, 10টা মিটার হেঁটে যাই, 20টা মিটার, 100টা মিটার হেঁটে যাই। ওই কালচারটা ক্রিয়েট হলো, এই যে আবার কালেকটিভলি একা যদি হয় তখন মনে হবে ভাই আমি তো সাফার করে যাচ্ছি, আমি এখানে নামছি, বাকি 10 জন তো ঠিকই। সো কালেকটিভ এই কালচারটা, যেটা অ্যাওয়ারনেসটা আপনাদের মধ্যে এসছে, এটাকে আসলে একটা মোমেন্টাম দিয়ে এগিয়ে নেওয়াটা ইম্পর্টেন্ট, ফ্রাস্ট্রেটেড না হয়ে, আমার কাছে এক্স্যাক্টলি এটা মনে হয়। মিথিলা, ছোট প্রশ্ন, কাকে করছেন? ভাই আপনার কাছে বর্ষণ প্রশ্নটা থেকে। আমার প্রশ্নটা একটু ছোট থেকে একটু বড় হবে। সেটা হচ্ছে যে আমি জানি না যে হচ্ছে আমি কাকে ভোট দিব। আমি হচ্ছে দেখতেছি যে আমার কাছে বড় বড় 2টা পলিটিক্যাল পার্টি এখন এক্সিস্টিং আছে। বিএনপির কিছু আমি দেখছি যে তাদের কিছু মানে দিক আছে যেগুলো আমার পছন্দ না। আবার জামাতের কিছু আমি দেখছি যে তারাও কিছু কিছু কনফ্লিক্টিং কথাবার্তা বলছে, যেটা আসলে তাদের মতাদর্শের সাথে যায় না, বাট দে আর সেইং যে তারা এগুলো করবে। এখন এরকম একটা পর্যায়ে এসে আবার আমি এনসিপির কথা যখন চিন্তা করছি, সে এসে জামাতের সাথে জোট করলো। তো আমি জানি আমি গণভোটে হ্যাঁ দিব, আমি আমার পরিবর্তনটার দরকার, কিন্তু আমি তখন আমার এলাকা ভিত্তিক রাজনৈতিক কথা চিন্তা না করে যদি দেশের ক্ষেত্রে আমাদের সার্বভৌমত্বের ক্ষেত্রে চিন্তা করি যে আমার ভোটটা আসলে কাকে দেওয়া উচিত, সেক্ষেত্রে আমি বলবো না যে আপনি এক্স্যাক্ট কোনো দল বলেন, কিন্তু আমার কি কি দিক চিন্তা করা উচিত আর কোন সাইডটাতে আমার মানে আমি একজন ইয়াং ভোটার, জি। মানে যেহেতু আমি এখন একদমই ইয়াং ভোটার, আমি জানি না আমি কাকে ভোট দিব, আমি শুধু রেভলিউশন জানি, আমি পরিবর্তন চাই। আমার হচ্ছে যত চিন্তা ভাবনা বা হচ্ছে পলিটিক্যাল অ্যাওয়ারনেস আসছে জুলাই থেকে, জি, প্রশ্নটা তো ছোট করতে হবে। এই ব্যাপারটা যে একদম নতুন ভোটার নতুন হিসেবে ভোটার আমি হিসেবে আপনি দেখব। যেহেতু একটু এক্সপেরিয়েন্সড, আপনি কিভাবে সিদ্ধান্ত আমি নিলেন? আপনাকে বলবো না যে আপনি যেহেতু বৃহত্তর স্বার্থ চিন্তা করছেন, জি। সেহেতু দেশের বৃহত্তর স্বার্থ যদি চিন্তা করেন, তাহলে অতীত বর্তমান সব কিছু মিলিয়ে বিবেচনা করে যেটা কম্পারেটিভলি কম খারাপ মনে হয় আপনি তাকে বেছে নেবেন আমার চেয়ে। কারণ আমাদের যে পলিটিক্যাল হিস্ট্রি, আমরা কাউকেই 100% পারফেক্ট বলতে পারি না, এবং কেউ কেউ হয়তো 100% খারাপও হইতে পারে। সো কম ভালো, কম খারাপ, ভালো মন্দের মাঝখানে আমাদেরকে সবসময় আসলে দোষে গুণে মিলিয়ে মানুষ, পার্টিগুলো দোষে গুণে মিলিয়ে মানুষ, ভোটের ক্ষেত্রেও এক একজনের রিয়েল ক্যারেক্টারটা বেরিয়ে আসে। আপনি আরও দিন ঘনিয়ে আসুক, আরও বেশি রিয়েল ক্যারেক্টার আপনি সামনে দেখতে পারবেন। সো লাস্ট ডেতে গিয়ে আপনি কম্পারেটিভলি কম খারাপ যে দল মনে হয় আপনি তাকে বেছে নিয়েন, এটা আমার অপিনিয়ন। আমি বলছি না পার্টিকুলারলি আপনি ওকেই বেছে নেন। জি ভাইয়া। ওকে ভাই, আমার বিষয়টা হলো যেমন মিথিলাপুর মতোই যে গণভোটের যে বিষয়টা আসছে, সো আমরা মনে করছি যে এরপরে যে আমাদের যে সরকারটা আসবে, সো এইখানে আমরা যদি দেখি এটা কিন্তু একটা কালেকটিভ সরকার হবে, ইটস নট এ সিঙ্গেল মানে স্টেট হওয়া সম্ভব না, মানে আগের মতো যেটা ছিল হয়তো বা আগের যে আমলাতন্ত্র ছিল। সো সেই ক্ষেত্রে আমরা এখন যে নির্বাচনী প্রচারণা দেখছি দুটি দলের, বৃহত্তর দলের, সো তাদের মধ্যে যে রেষারেষি, আমার মনে হচ্ছে যে এটা যখন নির্বাচন শেষ হয়ে যখন সরকার গঠন করবে, সো আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানের যে আমাদের যে সংস্কার কমিশন যে দেওয়া আছে, সো ওই ভিত্তিতে যখন সরকার গঠন হবে, এই সরকারকে আসলেই ঠিকভাবে ফাংশনিং করতে পারবে কিনা, মানে এটা নিয়ে আমরা আমাদের বন্ধুদের মধ্যে অনেক সময় একটা কনফ্লিক্ট হয় যে আসলে কাকে প্রশ্নটি করছেন? হ্যাঁ, আমি রিয়াদ ভাইকে কোশ্চেনটা করছি যে আসলে স্যার বিষয়টাতে একটু আপনার মূল্যায়ন জানাবেন। যে এই বিষয়ে আসলে যে আমরা আসলে উদ্বিগ্ন যে আসলে এটা আসলে কিভাবেই হবে, যেহেতু আমরা যেরকম আশা করেছিলাম যে তারা পরস্পর শ্রদ্ধাবোধ রেখে হয়তো নির্বাচনী ক্যাম্পেইনগুলো করবে, বাট যেভাবে হচ্ছে এই শেষ সময় এসে, সো এটাকে আসলে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, ফার্স্টলি আমি একটা জায়গায় একটু আপনার সাথে বিনয়ের সাথে ডিসএগ্রি করি। আপনি যদি লুক ব্যাক আজকে থেকে 15-20 বছর আগের ইলেকশনগুলোতে, সো আমার কাছে মনে হয়েছে কয়েকটা কিছু কিছু কথা ছাড়া, কয়েকটা ক্যান্ডিডেটের ক্ষেত্র ছাড়া, ওনারা কিন্তু অনেক ডিসেন্সি মেনটেন করে আসছেন। আমি জানি না অনেক জায়গায় কিন্তু ওনারা অনেক ডিসেন্সি মেনটেন করে আসছে। সো ওইটাকে আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই, নাম্বার 1। আর নাম্বার 2 হলো, দেখেন আপনি অনেক দিন পর, লাইক কারোর জন্য 17 ইয়ার্স, কারোর জন্য তারই আর অনেক বেশি, জামাত প্রবলেম এক সময় হায়েস্ট সিট মনে হয় 25টার মতো পেয়েছে, বা 18টা, 91 রাইট। সো এবার হয়তো ক্যালকুলেশন ডিফারেন্ট হতে পারে। সো কারোর জন্য লাইক আপনি একটা কাজ অনেক দিন আপনি এটা থেকে ডিপ্রাইভ, সামনে একটা কিছু আছে, আপনি জানেন যে আমার এটা পাওয়ার চান্স আছে বিগ, মানে আপনি একাডেমিক রেজাল্টের কথা চিন্তা করেন, যেখানে চান্স পেতে চাচ্ছেন সেটা চিন্তা করেন, আর এটা তো সেই তুলনায় অনেক বড়, তাই না, দেশের দায়িত্ব। সো
আমার কাছে মনে হয় না যে ওই জায়গাতে যাওয়ার পরে ভুল করার সুযোগ খুবই কম। আপনি দেশের ইকোনমির পার্সপেক্টিভটা যদি চিন্তা করেন, আমাদের বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছে, হি ডিড এ ওয়ান্ডারফুল জব ইকোনমিটা স্টেবল রাখার জন্য, ইনফ্লেশন আর অন্যান্য ব্যাপার। সো ওই জায়গায় যেই ইলেক্টেড হবে তার আসলে ভুল করার স্কোপ খুবই লিমিটেড। সো এই জায়গা থেকে আমি আশাবাদী হতে চাই, বাট অ্যাকাউন্টেবিলিটির যে কালচারটা আছে ওটা একটু জারি রাখতে হবে। জি, এই প্রশ্নটা আপনাদের জন্য কমন। আমরা একটা প্রশ্ন আপনাদের করতে চাই, সমালোচনা নাকি পলিসি ডায়ালগ? আপনারা একটু আগে, আপনি যেমনটি একটু আগে বলছিলেন এবং আমরা একটা কাউন্টার একটু ন্যারেটিভ শুনতেছিলাম যে 2008-এর আগে হয়তো প্রার্থীদের মধ্যে হয়তো রেশারেশিটা আরও প্রকটভাবে ছিল। এবারের আমরা হয়তো একটা আসনেই দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়া খুবই উত্তপ্ত অবস্থায় আছে এই একটা আসনের কারণে। এই বাকি যে 298টা আসন, এবার 299টা আসনে ভোট হচ্ছে কিন্তু দুঃখিত 298টা আসনে ভোট হচ্ছে। বাকি যে 297টা আসন সেখানে কিন্তু নানানভাবে ঠিক আছে প্রচারণা চলছে, কিন্তু একটা আসনে খুবই জমজমাট অবস্থা। আমি যে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোনটা। সেখানে আপনারা একজন আরেকজনকে কাদা ছড়াছড়ি করছে, সেটাকে আপনারা কেমন ভাবেন? সেটা দেখেন, সেটা চান, এই সমালোচনা চান নাকি পলিসি ডায়ালগ চান? শাহানা বা অন্য কেউ চাইলে উত্তর দিতে পারেন, এটা ওপেন ফর অল, যে কোনো একজন বা দুইজনের উত্তর আমি নেব। জি, মিথিলা। ভাইয়া দেখেন, এখানে হচ্ছে দুইটা প্র্যাকটিস আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে গুড প্র্যাকটিস আর একটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস। জি। আপনি হচ্ছে তখনই উপরে উঠতে পারেন, দুইটা পলিসি, একটা হচ্ছে আপনি নিজের কাজ দিয়ে, নিজের ভালো কাজ দিয়ে অন্য মানুষকে ইনফ্লুয়েন্স করে উপরে উঠতে পারেন, আর আরেকটা হচ্ছে আপনি আপনার প্রতিপক্ষ যে আছে তাকে খারাপ বানিয়ে, যেটা ব্যাড প্র্যাকটিস, সেটা করে উপরে উঠতে পারেন। তো এখন আসলে আমরা যারা জেনজি, আমরা কিন্তু আসলে যুগের সাথে তাল মিলিয়ে আমাদের মেন্টালিটি কিন্তু অনেক অ্যাডভান্স। আমরা কোনটা গুড প্র্যাকটিস, কোনটা ব্যাড প্র্যাকটিস সেটা আমরা বুঝতে পারি। তো এখানে অবভিয়াসলি আমরা চাবো না যে এরকম কাদা ছড়াছড়ি, আমরা কিন্তু জিনিসটাকে সার্কাস্টিক ওয়েতেই দেখছি, আমরা কিন্তু মজাই পাচ্ছি, আর কিছু হচ্ছে না। বাট নেগেটিভ প্রচারণা হচ্ছে আর কি, নেগেটিভ প্রচারণার মাধ্যমে তিনি একটা হয়তো জি ভাই, জায়গা করে নিতে নেগেটিভ যাচ্ছেন। প্রচারণার মাধ্যমে জিনিসটা ভালো তো হচ্ছে না। আচ্ছা, আর একটা এক বাক্যে শেষ করতে হবে কারণ হাতে কম সময়। আচ্ছা, এখানে দুটোই দরকার আছে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এবং পলিসি ডায়ালগ। আমরা বেশিরভাগ সময় বলতে পছন্দ করি বা আমাদের কাদা ছোড়াছড়ি করি, যেটা আপু বলেন, আপুর সাথে একমত। আমাদের ভুল আছে, আমরা মানুষ, আমরা পারফেক্ট নই। সো নিজেদের এই ভুলের জায়গাগুলো আমাদের শুধরে একসাথে এগিয়ে যেতে হবে, সেটা আমরা যে দলেই হই, যেই প্রতিদ্বন্দ্বী করি না কেন, কারণ সবার শেষে আমার দেশ, আমার দেশকেই দেখতে হবে। একটা ছোট প্রশ্ন, একটাই উত্তর নিব, একটা হচ্ছে যে কেউ উত্তর দিতে পারেন। এই রাজনৈতিক দলগুলো যেভাবে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাস নিয়ে ক্যাম্পেইন পরিচালনা করছেন, সেটাকে আপনারা কেমনভাবে দেখেন? একজন তরুণের মন্তব্য শুনতে চাই। আমি যদি বলি, আসলে এই ক্ষেত্রে আমি আসলে চাই যে আসলে এটাকে যেন কোনোভাবেই ইনফ্লুয়েন্স করে, মানে আমাদের যে আদি, মানে আমাদের যে শিকড়টা যেন কোনোভাবেই প্রভাবিত করে এটাকে এমন কিছুতে না করা হয় যেন পরবর্তী এটা হাস্যকর হিসেবে আবার ব্যাকফায়ার করে। যেমন আমরা দেখেছি যে আসলে এর আগের আমলে যখন সরকার একটা মুক্তিযুদ্ধ, একটা গণযুদ্ধকে যখন শুধুমাত্র তাদের একটা মানে নিজস্ব ব্র্যান্ডিং করেছে, সো পরবর্তীতে কিন্তু এটা আসলে কিন্তু জনগণ কিন্তু গ্রহণ করেনি। সো আমি চাবো এটা এখনো যেন না হয়, এটা যেহেতু তারা নেই, সো তার মানে আমরা নতুন করে আবার একটা নতুন আইডিওলজি বানাবো, এটা যেন না হয়, যেটা সঠিক হিতে সেটাই আমরা জানতে চাই। আমাদের একদম শেষ প্রশ্ন আপনাদের কাছে, তারপর আমি সম্মানিত দুজন অতিথির কাছে ফিরছি। 100 দিনের অ্যাকশন প্ল্যানে আপনি কি রাখতেন যদি আপনি প্রধানমন্ত্রী হতেন? অর্থাৎ আমি যদি হতাম প্রধানমন্ত্রী, নেবাই আপনি প্রধানমন্ত্রী হলে কি করতেন? 100 দিনের অ্যাকশন প্ল্যানে একটা বিষয়কে প্রায়োরিটি দিতে হলে সেটা কি ছিল, সেটা কি? আমার পয়েন্ট অফ ভিউ থেকে আছে যে আমি যেহেতু আমার একটা এরিয়া বেড়ে ওঠা, যেখানে এক্সপ্লেনেশন না, আমি একটা বিষয় চাচ্ছি। একটা সেটা আছে যে সংবিধান আছে আদিবাসী শব্দটার বা ইনক্লুশন চাইবো আমি। আচ্ছা, মিথিলা। আমি চাবো নারীরা যেন নিরাপদে সব জায়গায় চলাফেরা করতে পারে। জি, আমি চাবো যে আসলে আমাদের আমলাতন্ত্রকে ডিজিটালাইজেশনের মাধ্যমে এটাকে অ্যাকাউন্টেবল এবং ট্রান্সপারেন্সি নিশ্চিত করা, একই সাথে বিকেন্দ্রীকরণ খুব দরকার। নাবিলা তাবাসসুম। আমিও খুব ছোট করে যদি বলি 3টে শব্দ, সরকারি আমলাতন্ত্রকে কমে আনা, সরকারি কোনো অফিসে গেলে যে যেই ভোগান্তিটা মানুষ লালফিতার দৌরত্ব, হ্যাঁ সেটা যাতে না হয়। আর আমি আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাচ্ছি, সরি, আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি প্রথমেই শিক্ষক ও কৃষকদের প্রথম শ্রেণীর মর্যাদা দেব, প্রথম শ্রেণীর মর্যাদা দিব, যাতে তারা হচ্ছে শিক্ষক যেন মহান পেশার মাধ্যমে আমাদের সুষ্ঠু নাগরিক বানাতে পারে, আর যারা কৃষক আছেন আমাদের যাতে কৃষি যে এগ্রিকালচারটা সেটা যাতে আমরা উন্নয়ন করতে পারি এবং দেশকে এগিয়ে নিতে পারি। ধন্যবাদ, দুর্দান্ত তাবাসসুম, থ্যাংক ইউ। রাফিন।
আমি আপুর সাথে একমত। শিক্ষা এবং শিক্ষার পাশাপাশি যুগোপযোগী শিক্ষা, যেটা চায়নায় করা হচ্ছে, উন্নত বিশ্বে করা হচ্ছে, পাশাপাশি গবেষণা ক্ষেত্রটাকে আমরা যদি এগিয়ে নিতে পারি এবং ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে মনে হয় যে এটা আমার একটা খুব ভালো অ্যাকশন সহায়ক হবে। শাহানা? আর রিসার্চ, ডেভেলপমেন্ট, এন্টারপ্রেনারশিপ এই সেক্টরটাতে অনেক বেশি ফান্ডিং রাখা আর অনেক বেশি ট্রেনিংয়ের ব্যবস্থা রাখা, বিকজ এটাই আমাদের বেকারত্বটাকে সলভ করবে, আর বেকারত্ব সলভ মানে অনেক কিছু সলভড। জি, ধন্যবাদ আপনাদের আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একদম শেষ দিকে রয়েছি। এই যে দুর্দান্ত আইডিয়াগুলো শুনলাম, তারপরেও কি হয়, আমাদের এই জেনজিরা কোনো কারণ ছাড়াই আসলে অস্থিরতায় ভোগে, কোনো কারণ ছাড়াই ডিপ্রেশনে ভোগে। অস্থিরতা এবং যে বিষণ্ণতা, সেটা কেমনভাবে যেন তাদেরকে গ্রাস করে ফেলে। এবং আমি জানি না এইবার এই জেনারেশনের কাছে তারা এত দুর্দান্ত আইডিয়া মেক করতে পারে, জেনারেট করতে পারে, তারপরে অনেক কারণে তারা এই বিষণ্ণতার মধ্যে পড়ে যায় এবং তখন সিদ্ধান্তহীনতায় ভোগে এবং তারপরে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে। তাদেরকে মোটিভেট করবার জন্য যদি আপনাদের কিছু পরামর্শ থাকে তাদের উদ্দেশ্যে বলবার জন্য, রিয়াদ কায়সার, আপনাকে দিয়ে শুরুটা করছি। আপনি অনেক দেশের বিদেশে অনেক তরুণদের সাথে মোটিভেশন নিয়ে স্পিকার হিসেবে কাজ করেন এবং তাদেরকে মোটিভেট করেন বিভিন্নভাবে। সো আমি বলবো আসলে সময় কম, খুব ব্রিফ হওয়া দরকার। সো আমার কাছে মনে হয় পারপাসটা মানে অনেক সময় হয় কি, আমি আমাদের যারা ইয়াং জেনারেশন আছে, দ্যাট ইনক্লুডস মি অ্যাজ ওয়েল। আমি একটা জিনিস দেখি হলো, আমি বলছি একটা, বাট আমি আসলে ওটা বলছি না, আমার ভেতরে আর একটা আছে। সো বিইং জেনুইন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি আসলে কী করতে চাই, সো ওই জায়গাটাতে আসলে কানেকশান, আমি যেটা বলছি ওই কানেকশানটা করা ইম্পর্ট্যান্ট। 2 নম্বর হলো যে আমি আউটকাম, একটা হচ্ছে আমি এইটা হতে চাই, বাট আমি হয়তো পুলিশে যেতে চাই, বাট আমি এটা হতে চাই, কিন্তু এটার একটা আউটকাম আছে। আমি অ্যাক্টিভিটিটা পছন্দ করি নাকি আমি আউটকামটা পছন্দ করি। সো আমরা আসলে অনেক সময় আউটকামকে ওইটাকে ফোকাস করে ডিসিশন নেই, কিন্তু অ্যাক্টিভিটিটা পছন্দ করি কিনা এখানে আমি ফোকাসই দিই না। পরে দেখা গেল যে আমি এমন একটা লাইফ লিড করছি, মানুষ মনে করে রিয়াদ অনেক সফল বা আপনি অনেক সফল, বাট দিনের শেষে ইউ আর সাফারিং ইনসাইড। সো ওই জায়গাটা ইম্পর্টেন্ট, আউটকাম না, অ্যাক্টিভিটিটাকে ফোকাস করে। অ্যান্ড আমি আগেও বলেছি যে কম্প্যাশন, এমপ্যাথি, অনেক সময় আপনি দেখবেন, নিজে টেস্ট করে দেখবেন, কখনো একটা ভালো কাজ করলেন, কাউকে হেল্প করলেন, এটা আপনি শেয়ার করলেন। একটা হচ্ছে শেয়ার করার জন্য করা, নেক্সট স্টেপ হচ্ছে ভালো কাজের জন্য করলেন, দেন নেক্সট শেয়ার করলেন, এটা নেক্সট স্টেপ। থার্ডটা হলো আপনি জাস্ট ভালো কাজ করলেন, কারোর সাথে শেয়ার করলেন, ইউ কিপ ইট ইনসাইড। ওখানে যে গুডনেসটা আছে, আমার কাছে মনে হয় যে এই ফিলটা পাবে না, সে বারবার এটা করতে চাবে। আমাদের এই ধরনের কালচার রিপালস এফেক্টটা খুব দরকার দেশকে যদি আমরা এগিয়ে নিতে চাই আর কি। জি, ধন্যবাদ। বর্ষণ ভাই, আপনার পরামর্শ আমাদের তরুণদের জন্য, যাতে তারা হতাশ না হয়। আপনারা যেই বাংলাদেশকে দেখতে চান বা 100 দিনের মধ্যে যেই প্রক্রিয়াটা প্রথমেই করতে চান, এগুলো আসলে সবগুলো আসলে পলিসির উপর নির্ভর করে। গভর্নমেন্টের অনেক কিছুতেই আসলে অনেক পলিসি লেভেলে কাজ করার বাকি আছে। তো আমার মনে হয় যে 100 দিনের মধ্যে যদি প্রপার জায়গায় প্রপার লোকগুলোকে নিয়োগ দেওয়া হয়, তাহলে অনেক কিছু সে হয়তো প্রক্রিয়াটা শুরু করতে পারবে, কিন্তু একদম সাথে সাথে রেজাল্টটা দিতে পারবে না। আমি আপনাদেরকে বলবো, আপনারা পেশেন্সটা রাখবেন, প্রপার জায়গায় প্রপার প্রতিবাদটা করবেন। যখন দেখবেন যে এটা হচ্ছে না, তখন বলবেন। আপনাদের তো রাইট আছে, সবখানে লিখতে পারেন, বলতে পারেন, সেই পেশেন্সটা রাখেন। উনি একটু আগে যেটা বললো, আপনারা সব দিক থেকে ভালো সব কিছু করেন, কিন্তু হঠাৎ করে জানি আবার কেমন যেন অস্থির হয়ে যান। সেই অস্থিরতাটা কমিয়ে পেশেন্সটা রাখবেন। আসলে আপনাদেরকে দিয়েই বাংলাদেশ এগোবে, আমি বিশ্বাস করি এটা। একদমই তাই। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ শাহানা আলম, মোহাম্মদ রাফিন আফসার, নাবিলা তাবাসসুম, মোহাম্মদ জামিল হোসাইন, সিরাজুম মুনিরা মিথিলা এবং নেবাই এউইং খুমি। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং একই সাথে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি ইমতিয়াজ বর্ষণ এবং রিয়াদ কায়সার, আপনাদেরকেও আপনাদের সবার মূল্যবান আমাদের সাথে যুক্ত করবার জন্য। এবং নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন এবং ভোট দিবেন 12 তারিখে সবাই মিলে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও ঋদ্ধ করবার জন্য। আমরা একদম শেষ পর্যায়ে রয়েছি এবং প্রিয় তরুণ, আপনাদের জন্য আমাদের এই আয়োজন থেকে একটি খোলা চিঠি রয়েছে। সেটি হচ্ছে, এই 56,000 বর্গমাইলের পুরো বাংলাদেশটি কিন্তু আপনার, আপনিই সেটির মালিক এবং একই সাথে লাল সবুজের প্রতিনিধিত্ব কিন্তু আপনিই করতে পারেন। ক্রমান্বয়ে প্রতিদিন এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আপনার। ফলে আপনি দিন শেষে যা করবেন সেটি কিন্তু বাংলাদেশের সমীকরণে যুক্ত হবেন। ফলে আমাদের অতিথিদের মতো আপনারাই কিন্তু অতিথিদের মতো আরও একবার বলতে চাই, আপনারাই কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিতে চাইবেন এবং পারবেন। এবং সেই কারণে প্রতিদিন বাংলাদেশের জন্য কাজ করতে থাকুন, বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশটা তো আপনারই, আপনিই না মালিক। দেখা হবে পরবর্তী আয়োজনে।